আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে আমাদের এইচএসসি আইসিটির যে কোর্সটা চলতেছিল সেই কোর্সের এখন আমাদের চ্যাপ্টার 5 চলতেছে। আমরা কিন্তু চ্যাপ্টার 5-এরই একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের ফ্লো চার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম দেখাবো। সেটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। এই ফ্লো চার্টটা বা সি প্রোগ্রামটা অনেক বেশি কিন্তু তোমাদের আসে, যে তোমাকে প্রশ্নে বলা থাকবে যে একটা বছর অধিবর্ষ কিনা এইটা নির্ণয় করার জন্য তোমাদেরকে ফ্লো চার্ট, সি প্রোগ্রাম অথবা হচ্ছে অ্যালগোরিদম বের করতে বলবে। তো চলো আমরা এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে একটা বছর অধিবর্ষ অধিবর্ষ কখন হবে। তো এইটার নির্ণয়ের জন্য আমাদের সি প্রোগ্রাম, ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম আমরা কিভাবে করব। তো চলো আমরা শুরু করে দিই। ওকে, তো চলো প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো স্লাইডের মধ্যে আমরা আজকে করব হচ্ছে যে একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ কখন হবে। তো এর জন্য ফ্লো চার্ট, সি প্রোগ্রাম এবং অ্যালগোরিদম। তো এখন একটা বছর লিপ ইয়ার হওয়ার জন্য বা অধিবর্ষ হওয়ার জন্য আমাদের কিন্তু কিছু কন্ডিশন মেনটেন করতে হয়, যেই কন্ডিশনগুলো তোমাদের জানতে হবে। তো আমরা প্রথমে জানবো যে একটা বছর যদি অধিবর্ষ হয় তাহলে সে কী কী শর্ত মানবে। আমরা আগে শর্তগুলো লিখে ফেলি। শর্ত, তো প্রথম শর্ত হচ্ছে যে একটা বছর লিপ ইয়ার হওয়ার জন্য যে প্রথম শর্ত সেটা হচ্ছে যে ওই বছরকে 400 ধারা বিভাজ্য হতে হবে, নিঃশেষে বিভাজ্য। 400 দ্বারা কি হতে হবে? বিভাজ্য হতে হবে। তাহলে একটা বছর লিপ ইয়ার হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে যে ওই বছরকে 400 দ্বারা নিঃশেষে কি হতে হবে? বিভাজ্য হতে হবে। ব্যাপারটা কেমন? ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো হচ্ছে 2000 সাল। এই 2000 সালকে তুমি যদি 400 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা এর ভাগশেষটা শূন্য আসবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে। তাহলে আমরা এই 2000 সালকে বলতে পারবো এটা একটা অধিবর্ষ বা লিপ ইয়ার। আবার ধরো আমি যদি আরেকটা নেই, ধরো আমি এখানে নিলাম হচ্ছে 2000 সাল, তো গেল। আমরা এরপরে নিতে পারি হচ্ছে তোমার 2016 সাল। এখন এই 2016 সালকে তুমি যদি 400 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা এইটা কিন্তু তোমার 400 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এখানে ভাগশেষ তোমার কত হবে? ভাগশেষ সামথিং একটা মান হবে, যেটা ভাগশেষটা কি হবে না? জিরো হবে না। তারপরেও আমরা 2016 সালকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে পারবো। ঠিক আছে, তো এইখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে যে আমাদের এইখানে 2000 সালও অধিবর্ষ, 2016 সাল এটা অধিবর্ষ। এখন 2000 সাল যে অধিবর্ষ, এটা কোন শর্ত মতে? এটা হচ্ছে প্রথম শর্ত মতে যে 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আমরা সেটাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলবো। আর এই যে 1600, এটাকে লিপ ইয়ার কেন বলতেছি? এটা আর একটা কন্ডিশন আছে, তো সেই কন্ডিশনটা আমি এখানে লিখে দেই। দেখো সেই কন্ডিশনটা কি হবে, যে যদি কোনো বছরকে আমরা 4 দিয়ে ভাগ দেই, বা ওই বছরটা যদি 4 দ্বারা তোমার বিভাজ্য হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু কিন্তু 100 দ্বারা কিন্তু 100 দ্বারা বিভাজ্য তোমার না হয়, তাহলে আমরা ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে পারবো। তাহলে আমাদের এইখানে দেখো দ্বিতীয় যে শর্তটা আছে, এই দ্বিতীয় শর্ত মতে তুমি যদি 2016 সালকে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও, 400 না দিয়ে যদি 4 দিয়ে ভাগ দাও, তাহলে এই 4 দিয়ে ভাগ দিলে 2016 সাল তোমার দেখবা ভাগশেষটা শূন্য আসবে। তো তাহলে আমাদের প্রথম কন্ডিশন মানছে যে 4 দ্বারা বিভাজ্য হয়েছে।
কিন্তু এখন এই 2016-কে তুমি যদি 4 দিয়ে ভাগ দেওয়ার পর আবার 100 দিয়ে ভাগ দাও, তাহলে দেখবা এইটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে যদি কোনো সাল তোমাকে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে তোমার ভাগশেষ শূন্য আসে, মানে নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু 100 দিয়ে ভাগ দেওয়ার পরে নিঃশেষে বিভাজ্য হয় না, তাহলে ওই সালটাকেও আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে পারি। এই দিক থেকে আমরা বললাম যে 2000 সাল যেরকম অধিবর্ষ, 2016 সালটাও কিন্তু অধিবর্ষ। ঠিক আছে, এই যে ব্যাপারটা একটু ভালো মতো খেয়াল করতে হবে তোমাদের, যে কোনটা অধিবর্ষ কোনটা অধিবর্ষ না। এই দুইটা কন্ডিশন কিন্তু আমাদের মানতে হবে। প্রথম কন্ডিশন কি, যে কোনো একটা বছর অধিবর্ষ হবে কখন, যদি ওই বছরটা তোমার 4400 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে ভাগশেষ শূন্য হবে, তাহলে বলতে পারবো যে ওই বছরটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। এখন তুমি কোনো একটা বছর তোমাকে দেওয়া হইলো, এখন তুমি ওই বছরকে 400 দিয়ে ভাগ দিছো, ভাগ দিয়ে দেখছো যে এইটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে কিন্তু এটাকে আবার তুমি অধিবর্ষ মানে নয় এটা বলতে পারবা না। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে হচ্ছে এই যে 2 নাম্বার যে কন্ডিশন, এই 2 নাম্বার কন্ডিশনে ফোকাস করতে হবে। তুমি ওই সালকে কি করবা, 4 দিয়ে ভাগ দিবা এবং 100 দিয়ে ভাগ দিবা। 4 দিয়ে ভাগ দিলে যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় এবং 100 দিয়ে ভাগ দেওয়ার পর যদি এটা নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ওই বছরটা লিপ ইয়ার। ঠিক আছে, লাইক ধরো তোমাকে যদি আমি আরেকটা সাল দেই, ধরো তোমাকে আমি বললাম হচ্ছে 1600 সাল। 1600 সাল, এই 1600 সালটা কি লিপ ইয়ার, এটা কি তোমার অধিবর্ষ, কিভাবে চেক দেব? এই 1600 সালকে আমি প্রথম কন্ডিশন যেটা ছিল, আমি হচ্ছে 400 দিয়ে কি করব, ভাগ দেব। 400 দিয়ে ভাগ দিয়ে যদি দেখি যে এর ভাগশেষ শূন্য আসে, তাহলে বলতে পারবো এটা একটা অধিবর্ষ বা এটা একটা লিপ ইয়ার। তাহলে আমাকে কিন্তু দ্বিতীয় আর কন্ডিশনে যাওয়া লাগতেছে না। ঠিক আছে, বাট তোমাকে যদি আমি অন্য আর একটা সাল দিই, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে 2024 সাল, 2024 না 2020, তোমাকে 2020 সাল দিলাম। এখন এই 2020 সালকে তুমি বললাম যে এটা কি লিপ ইয়ার কি লিপ ইয়ার না, তখন তুমি কি করবা, তুমি প্রথমে হচ্ছে 400 দিয়ে এটাকে ভাগ দিবা। তো 400 দিয়ে ভাগ দিয়ে দেখতেছো যে এইটাকে 400 দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ 0 আসতেছে না, মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তাহলে তোমাকে বলা যাবে না যে 2020 সাল লিপ ইয়ার না। তোমাকে কি করতে হবে, তোমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে, এবং সেকেন্ড কন্ডিশনে গিয়ে আমরা দেখব যে এই 2020 সালকে আমি প্রথমে কি দেব, আমি প্রথমে হচ্ছে 4 দিয়ে ভাগ দেব। তো 4 দিয়ে ভাগ দিয়ে দেখব ভাগশেষ কি হয় না, ভাগশেষ শূন্য আসে কিনা। যদি ভাগশেষ শূন্য আসে, তাহলে এটাকে আমি আবার কি করব, এটাকে আমি আবার 100 দিয়ে ভাগ দেব। 100 দিয়ে ভাগ দিয়ে দেখব যে এটার ভাগশেষ শূন্য আসে নাই। ঠিক আছে, যদি এরকম হয় যে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে এটা ভাগশেষ শূন্য হয়েছে, কিন্তু 100 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ শূন্য হয় নাই, তাহলে কিন্তু আমরা এই যে এই সাল 2020, একে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ কিন্তু বলতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে যে তোমাকে একটা সংখ্যা বা তোমাকে একটা সাল দেওয়ার পরেই তোমাকে আগে প্রথম কন্ডিশনে আসতে হবে যে এটাকে আমি 400 দিয়ে ভাগ দেবো। যদি 400 দিয়ে ভাগ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, ওটাকে আমি লিপ ইয়ার বলবো। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে কি করব, আমরা সেকেন্ড কন্ডিশনে যাব এবং সেখানে আমাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে যে এইটা ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। যদি হয়, তাহলে আমাকে আবার ওই সালকেই আমি 100 দিয়ে আবার ভাগ দেব। তো 100 দিয়ে ভাগ দিয়ে দেখব যে এইটা নিঃশেষে বিভাজ্য মানে হয়নি। যদি এরকম হয়, তাহলে আমরা ওই সালকে বলতে পারবো যে ওইটা একটা লিপ ইয়ার বা অধিবর্ষ। ঠিক আছে, তার মানে লিপ ইয়ার বা অধিবর্ষের জন্য এই দুইটা কন্ডিশন কিন্তু আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে প্রথম কন্ডিশন কি, যে 400 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি এইটা না হয়, তাহলে হচ্ছে তোমার 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়, এরকম হইতে হবে। আদারওয়াইজ এর বাইরে যদি কোনো কিছু থাকে, তাহলে আমরাই সেটাকে লিপ ইয়ার বলবো না। যেমন ধরো আমরা যদি বলি যে তোমার 2025 সাল, 2025 সাল এটা লিপ ইয়ার কিনা, তাহলে তোমাকে কি করতে হবে, 2025 সালকে তুমি 400 দিয়ে ভাগ দিবা। তো 2025 সালকে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 আসে না, নিঃশেষে বিভাজ্য হয় না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে 2025 সালের এই প্রথম যে কন্ডিশনটা, এটা গ্রান্টেড করতেছে না, এটা বাদ। আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাব, যে 4 দিয়ে ভাগ দেব। 2025 সালকে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দিয়ে দেখো যে এটা নিঃশেষে বিভাজ্য হবে না।
এখন তারপরে আমরা কি করব, 100 দিয়ে ভাগ দেওয়ার কোনো আমার প্রয়োজনই নাই, যেহেতু 4 দিয়ে ভাগ দিয়ে আমি নিঃশেষের বিভাজ্য পাচ্ছি না, তার মানে আমাকে 100 দিয়ে ভাগ দেওয়ার কোনো দরকারই নাই। আমি বুঝাই গেছি যে 2025 সাল এই দুইটা কন্ডিশনের কোনো কন্ডিশনই মানে নাই, তার মানে 2025 সাল এটা কি না, এটা অধিবর্ষ বা এটা লিপ ইয়ার না। ঠিক আছে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। তো আমাদের এই দুইটা কন্ডিশন মেনটেন করেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ম্যাথটা করতে হবে। তো চলো আমরা এই জিনিসগুলা একটু ডিলেট করে দেই। ঠিক আছে, এখন আসো আমরা এই লিপ ইয়ার বা অধিবর্ষের আমরা 3টা জিনিস শিখবো। একটা শিখবো অ্যালগোরিদম, একটা শিখবো ফ্লো চার্ট, একটা শিখবো হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, 3টা জিনিস শিখবো। তো এইটা তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসে। তো প্রথমত চলো আমরা একটা অ্যালগোরিদম লিখি। আমরা একটা কি লিখবো, অ্যালগোরিদম লিখবো। অ্যালগোরিদম লিখতে হলে কি লিখতে হবে, প্রথমে আমরা জানি স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হবে, স্টেপ ওয়ানে হচ্ছে আমাকে প্রোগ্রামকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। এরপরে আসি স্টেপ টু, স্টেপ টুতে কি করতে হয়, স্টেপ টুতে হচ্ছে তোমার এখানে ইনপুট নিতে হবে। ইনপুট কি নেব, আমি একটা সাল ইনপুট নেব, ধরো সেটা হচ্ছে ওয়াই, কোন সাল এটা আমি বুঝতেছি না, এই জন্য আমি এখানে কি নেব, আমি একটা ওয়াই ইনপুট নিব, যে ওয়াই একটা সাল, মানে ইয়ার হচ্ছে একটা যে কোনো একটা সাল। এরপরে চলো আমরা চলে যাব স্টেপ থ্রিতে। স্টেপ থ্রিতে কি করব, স্টেপ থ্রিতে হচ্ছে নর্মালি আমরা এইখানে কন্ডিশন আসবে। কন্ডিশন কি আসবে, কন্ডিশন এরকম আসবে যে ইজ, আমি লিখব ইজ, তারপরে হচ্ছে প্রথম কন্ডিশন বা প্রথম শর্ত কী ছিল একটু মনে করে দেখো, যে কোন একটা সংখ্যা সাল এটা হচ্ছে 400 দ্বারা কি হতে হবে, বিভাজ্য হতে হবে। তাহলে আমরা এখানে লিখব ইজ, মানে ইজ ওয়াই, মানে এই সালটা ওয়াই যে সাল, এই সালটা কি তোমার 400 দ্বারা বিভাজ্য। দেখো আমি যে বাংলা কথা লিখছিলাম যে 400 দ্বারা বিভাজ্য হতে হবে, এইটা যখন আমরা প্রোগ্রামে লিখব তখন কিন্তু বাংলা লেখা যাবে না, তখন আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে ওয়াই পার্সেন্টেজ, একে আমরা সংক্ষেপে বলি মোড, MOD, এটাকে কি বলে, MOD বলা হয়, মোড। ঠিক আছে, তুমি ওয়াই মোড 400 = 0 এটাও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যে ওয়াই পার্সেন্টেজ তারপর কত 400 = 0। এইটা কি বোঝায়, এইটা বোঝায় যে ওয়াই একটা সাল, এই সালটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে ইজ ওয়াই পার্সেন্টেজ 400 = 0। এখানে একটা প্রশ্নবোধক সাইন হবে। এখানে আমি কি বোঝাচ্ছি, এখানে তুমি বোঝাচ্ছ যে এই যে সংখ্যাটা ওয়াই সাল, এই সালটা কি 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য আসে, এইটা এখানে বোঝাচ্ছে, প্রশ্নবোধক সাইন ইউজ করা লাগছে। এটা অ্যান্সার কি হবে দেখো, হয় এটার অ্যান্সার ইয়েস হবে, যে হ্যাঁ এই আমরা ওয়াইকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, এটা ইয়েস অ্যান্সার হবে, অথবা এটার অ্যান্সারটা নো হবে, যে নো হবে, যে না এটা 400 দিয়ে কি হয় না, 400 দিয়ে তুমি ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে না। এই দুইটাই কি হবে, এই দুইটাই কিন্তু অ্যান্সার হতে পারে, হয় ইয়েস না হয় নো। এখন যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো হচ্ছে প্রিন্ট, ইয়েস হইলে আমরা লিখব কি, প্রিন্ট লিপ ইয়ার, প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার, প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার। তার মানে যদি এই ওয়াইটা 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা শূন্য আসে, তাহলে আমরা বলতে পারবো যে প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার, মানে ওয়াইটা হচ্ছে অধিবর্ষ। ঠিক আছে, প্রথম কন্ডিশন মানছে। এখন এই কন্ডিশনটা তো নো হতে পারে, মানে 400 দিয়ে আমি ভাগ দেওয়ার ফলে ভাগশেষটা শূন্য নাও আসতে পারে। যদি না আসে তাহলে হবে নোতে কি হবে, গো টু পরের স্টেপ, মানে নেক্সট স্টেপ, পরের স্টেপে আমাকে যাইতে বলতেছে, যে তুমি পরের স্টেপে চলে যাও, গো টু নেক্সট স্টেপ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, এরপরে চলো আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটা কি, নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ কত, এটা স্টেপ 4,
স্টেপ 4-এ যাব। স্টেপ 4-এ কী করব আমি? স্টেপ 4-এ হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাব, যে যখন এই কন্ডিশনটা না মানতেছে তখন আমাকে কি করতে হবে? আমাকে সেকেন্ড কন্ডিশনে যেতে হবে। তো সেকেন্ড কন্ডিশনে কি আছে? সেকেন্ড কন্ডিশনে ছিল হচ্ছে যে ইজ ওয়াই মোড 4 ইকুয়ালস টু 0 অ্যান্ড এবং ওয়াই মোড 100 এক্সক্লামেটরি সাইন 0। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে এখানে একটা আমাদের প্রশ্নবোধক একটা সাইন আমরা দিয়ে দেব। দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনটা। সেকেন্ড কন্ডিশন কী ছিল? যে যদি 400 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি আমার 0 না হয় তাহলে আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনে। তো সেকেন্ড কন্ডিশনে কী ছিল? যে আমি ওই সালকে 4 দিয়ে ভাগ দেব এবং দেখবো এটা নিঃশেষে 0 হয় কিনা, বিভাজ্য হয় কিনা। এই জন্য আমি বলছি যে ইজ ওয়াই 4 দিয়ে ভাগ দেব, এটার ভাগশেষ 0 হবে। আর কি? আর হচ্ছে তোমার এই ওয়াইকেই, এই সালকেই 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হবে না। এটা নট ইকুয়ালস টু আমরা কীভাবে লিখি? নট ইকুয়ালস টু আমরা লিখি হচ্ছে এক্সক্লামেটরি সাইন ইকুয়ালস টু 0। প্রোগ্রামে যখন আমরা নট ইকুয়ালস টু লিখবো আমাদেরকে কী করতে হবে? এক্সক্লামেটরি সাইন ইকুয়ালস টু 0 এটা লিখতে হবে। ঠিক আছে, এখন চলো আমরা নিচে চলে যাব। এখন হচ্ছে আমাদের এইটারও অ্যান্সার দুইটা হতে পারে, হয় এইটা ইয়েস হবে, হয় এটা ইয়েস হবে, অথবা এটা নো হবে, অথবা এটা কী হবে? নো হবে, আগেরটার মতো। এখন যদি ইয়েস হয়, মানে শর্ত হয়, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে যে প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার, ওয়াই ইজ লিপ ইয়ার। এবং যদি এটা নো হয় বা এটা যদি মিথ্যা হয় তাহলে কি লিখব? তাহলে লিখব হচ্ছে প্রিন্ট ওয়াই ইজ নট লিপ ইয়ার। ওয়াইটা আসলে কোনো লিপ ইয়ারই না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্টেপ 5 আসব। স্টেপ 5 প্রোগ্রামকে কি করব? আমরা হচ্ছে স্টপ করে দেব। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের এই একটা সংখ্যা, মানে একটা সাল যদি অধিবর্ষ বা লিপ ইয়ার হয় তাহলে তার জন্য ফ্লোচার্ট, তার জন্য এটা অ্যালগোরিদম। যদি লিপ ইয়ার না হয় তাহলে লাস্টে আমরা লিখে দেব যে ওয়াই ইজ নট লিপ ইয়ার। তার মানে দুইটা কন্ডিশন যদি না মানে তাহলে তো লিপ ইয়ার হবে না। লিপ ইয়ার না হইলে কি হবে? মানে বলে দিবে লিপ ইয়ার না, তাই তো? তো এই হলো মোটামুটি আমার একটা অ্যালগোরিদম, কিসের? একটা বৎসর অধিবর্ষ হবে কি না তার জন্য। আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। ওকে, তো চলো এরপর আমরা চলে যাব হচ্ছে এই অধিবর্ষেরই আমরা একটা ফ্লো চার্ট করব। আমরা একটা কি করব? আমরা একটা ফ্লো চার্ট করব। তো ফ্লো চার্ট করার জন্য এটা ধরা যাবে? হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করে রেখে দিচ্ছি, এটাকে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি এই জায়গাতে। ওকে, তো চলো আমরা এখন এটা একটা ফ্লো চার্ট করে আসি। ফ্লো চার্টটা কী হবে? দেখো, ফ্লো চার্টটা হচ্ছে এরকম হবে। আর আমরা জানি যে ফ্লো চার্টের জন্য আমাদের কী কী করতে হয়। প্রথমে আমরা হচ্ছে প্রোগ্রামকে স্টার্ট করব। তো স্টার্ট করার জন্য আমরা এইখানে যেই সিম্বলটা নেই একে আমরা বলি সামান্তর, কি উপবৃত্ত, তাই তো? এখানে হবে কি? এখানে হবে প্রোগ্রাম স্টার্ট। প্রোগ্রাম এখানে কি হবে? স্টার্ট হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে প্রোগ্রাম স্টার্ট হওয়ার পর এইখানে আমরা একটা সাইন দিয়ে দেব। তারপর দেখো ইনপুটের জন্য আমরা জানি একটা সামান্তরিকের মতো একটা সাইন, প্রতীক আমাদের ব্যবহার করতে হয়। এটা হচ্ছে ইনপুটটা কি হবে? ইনপুটটা হবে হচ্ছে আমরা নেব ইনপুট ওয়াই, তাই তো? দেখো তোমরা জাস্ট তোমরা এই অ্যালগোরিদমকে ফলো করবা। অ্যালগোরিদমের সেকেন্ড স্টেপে কী ছিল সেটা ফলো করো। সেকেন্ড স্টেপে ছিল হচ্ছে ইনপুট ওয়াই, আমি এখানে ইনপুট ওয়াই দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোথায়? এরপর স্টেপ 3-তে। স্টেপ 3-তে কী ছিল? স্টেপ 3-তে ছিল হচ্ছে একটা কন্ডিশন। তো কন্ডিশনের জন্য ডায়মন্ড টাইপের এরকম
একটা শেপ আমরা ব্যবহার করি এরকম ডায়মন্ড টাইপের, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল হচ্ছে ইজ ওয়াই, এই ওয়াইকে 400 দিয়ে ভাগ দেব। এখানে লিখে দেই আমি যে ইজ এই ওয়াই ভাগ 400 ইকুয়ালস টু 0। এইটা আমি কি করব, এখানে লিখে দেব। এখন লিখে দেওয়ার পর এই জায়গাতে কি কি হবে, হয় এইটা আমার ইয়েস হবে, না হয় এটা আমার কি হবে, এটা আমার হচ্ছে নো হবে। হয় ইয়েস হবে, না হয় নো হবে, যে কোনো একটা হবে। এখন যদি ইয়েস হয়, দেখো তোমরা ফ্লো চার্টটা ফলো করো, যদি ইয়েস হয় তাহলে বল প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার। তার মানে যদি এখানে ইয়েস হয় তাহলে আমি এখানে লিখব যে প্রিন্ট করে ফেলবো, লিপ ইয়ারকে কী করব, প্রিন্ট করে ফেলবো। প্রিন্ট করার জন্য আমরা সেই সামান্তরিকটাকে ইউজ করব, যে প্রিন্ট ওয়াই, প্রিন্ট, আমি জাস্ট প্রিন্ট ওয়াই লিখে দিলাম, ঠিক আছে, শর্টে প্রিন্ট ওয়াই, মানে ওয়াইটা হচ্ছে লিপ ইয়ার। এখন যদি নো হয়, এই কন্ডিশনটা ধরো ইয়েস না হয়ে নো হইল, যদি নো হয় তাহলে আমাদের কন্ডিশনটা কি হয়ে যাবে, আমাদের আরও একটা কন্ডিশন চলে আসবে। দেখো নো হইলে আরও একটা কি কন্ডিশন চলে আসবে। কি কন্ডিশন আসবে, সেটা হচ্ছে 4 নাম্বার স্টেপের মধ্যে, যে ওয়াই এখানে হবে ইজ ওয়াই মোড 4 equals to 0 and y মোড 100 এক্সক্লামেটরি সাইন দেব, নট ইকুয়ালস টু 0, এখানে একটা প্রশ্নবোধক সাইন দিয়ে দেব, ঠিক আছে, এইটা হবে। এখন এই যে কন্ডিশনটা দেখো, তোমরা যদি ফ্লো চার্টটাকে কি বলে অ্যালগোরিদমকে খেয়াল করো, এইটার জন্য কিন্তু একটা ইয়েস এবং নো হবে। তার মানে আমি এখানে দেব হচ্ছে এটা কি ইয়েস, এইখানে হবে একটা ইয়েস, আর এইখানে হবে একটা নো, নো। এখন যদি এটা ইয়েস হয়, যদি এটা ইয়েস হয় তাহলে আমাদের কি হবে, এখানে প্রিন্ট করে দেব যে প্রিন্ট ওয়াই, মানে ওয়াইটা লিপ ইয়ার। এবং এই কন্ডিশনটা যদি নো হয়, যদি নো হয়, এখানে আবার আমরা প্রিন্ট করে দেব যে প্রিন্ট তোমার নট ওয়াই। নট ওয়াই মানে হচ্ছে, মানে ওয়াইটা হচ্ছে কি না, ওয়াইটা লিপ ইয়ার না। এখন তোমরা কি করবা, এই সবগুলাকে এখানে একটা কানেক্টর অ্যাড করে দিবা, কানেক্টর অ্যাড করে ওর সাথে এই দিকে যাবে, এখান থেকে টান দিবা, এই সোজা চলে যাবে কানেক্টর, এখান থেকে একটা টান দিবা, এই সোজা চলে যাবে কানেক্টর, তারপর নিচে কি করে দিবা, এখানে আরেকটা উপবৃত্ত এঁকে দিবা, এখানে হয়ে যাবে STOP, স্টপ, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমাদের কি, এই হলো মোটামুটি আমাদের ফ্লো চার্ট। তো তোমরা যদি এই অ্যালগোরিদমটা ভালো মতো পারো তাহলে কিন্তু ফ্লো চার্টটা তোমাদের জন্য খুব বেশি সহজ, তাই না? আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার। জাস্ট অ্যালগোরিদম দেখে দেখে তুমি কি করছো, তুমি ফ্লো চার্টটাকে এইখানে এঁকে ফেলছো, আর কিছুই না। তুমি যদি অ্যালগোরিদম পারো তো ফ্লো চার্টটা তোমার জন্য কিন্তু একদম পানির মতো সহজ, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদের এই একটা বছর অধিবর্ষ বা লিপ ইয়ার হবে কি না, এর জন্য যে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে এইটারই সি প্রোগ্রামটা দেখব, যে সি প্রোগ্রাম আসলে কিভাবে করতে হয়। তো চলো আমরা এই জিনিসগুলা এটা সরাই ফেলাই আমরা, হ্যাঁ, এইটা আমার লাগবে না, আমার এইটা লাগবে না, এটা আমি সরাই ফেলাই। ও এখান থেকে নো সরে গেল, আচ্ছা নো সরে যাক, এখানে নোট আমি লিখে দিই নো। তো আমরা মূলত যখন সি প্রোগ্রাম লিখব তখন চেষ্টা করবা সি প্রোগ্রামটাকে ফ্লো চার্ট থেকে দেখে দেখে করার জন্য, ঠিক আছে। তো চলো আমরা এটাকে ছোট করে ফেলি, এটাকে ছোট করে ফেলি, অথবা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি একটু এদিকে সাইড হয়ে যাই,
ওকে, এখন চলো আমরা এই পাশে ফ্লোচার্টটা করি। ওটা ওখানে আছে, থাক, ওটা আমরা পরে আমার দেখা লাগতে পারে, যদি দেখা লাগে ওটা আমি দেখবো। তো চলো আমরা এখান থেকে ফ্লোচার্টটা করি। ফ্লোচার্টটা সি প্রোগ্রাম করবো, তাই তো? তো চলো সি প্রোগ্রামটা এখান থেকে করি আমরা। প্রথমে হচ্ছে আমাদের সি প্রোগ্রামের জন্য লিখতে হবে ইনক্লুড এখানে কি হবে, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবা stdio stdio.h। এরপরে আমার আরেকটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেব ইনক্লুড এখানে হবে কনিও .h। ওকে, আচ্ছা। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে লিখব মেইন, MAIN মেইন। ওকে, তো এই পর্যন্ত আমাদের বেসিক জিনিস, এগুলো আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামে কিন্তু করতে হয়। এখন চলে যাব আমরা হচ্ছে যেটা করতেছিলাম, আমাদের এখানে ফার্স্টে কী নিতে হবে, আমরা নেব আইএনটি কেন হবে, মানে এটা ইন্টিজার কেন, কারণ এই যে ওয়াই যে সালটা, এই সাল কি তোমরা কোনো সময় দেখছো যে এটা দশমিক সংখ্যায় আসে? 2020, 2025, এই যে সালগুলা, এগুলা কিন্তু কোনো সময় দশমিক সংখ্যায় হয় না, তাই তো? এই জন্য আমরা এটাকে ইন্টিজার ইউজ করব, আইএনটি। এরপরে আসো আমরা এখানে লিখব স্ক্যানএফ, মানে ইনপুট, স্ক্যানএফ এর মধ্যে কি হবে, স্ক্যানএফ এর মধ্যে এইখানে আমরা কি করব, আমরা এইখানে লিখব হচ্ছে ইনপুট নেব কাকে, ইনপুট নেব ওয়াইকে। %d কেন হবে তোমরা জানো ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমরা এখানে অ্যান্ড দিয়ে দিব, অ্যান্ড এখানে হবে ওয়াই সেমিক্লোন, ঠিক আছে? আচ্ছা, ইনপুটের কাজ শেষ। আমরা ইনপুট ওয়াই কিনেছিলাম, তোমরা সি প্রোগ্রামটার যে ফ্লোচার্ট বা অ্যালগোরিদম তো দেখছো, সেখানে ইনপুট কিনেছিলাম, ওয়াই নিয়েছিলাম। এরপরে আমরা ইনপুটের কাজ শেষ, এখন আমাদের আসবে হচ্ছে আমরা এখানে ইফ ইউজ করব, ইফ কন্ডিশনটা ইউজ করে আমরা সি প্রোগ্রামটা করব। ইফের মধ্যে কি হবে, এই ইফের ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে কি করব, সেই কন্ডিশনটা লিখব। কি কন্ডিশন ছিল, যে কন্ডিশন ছিল হচ্ছে এইটা তোমার, যে যদি ওয়াই একে যদি আমরা 400 দিয়ে ভাগ দেই তাহলে ভাগশেষ 0, ঠিক আছে? এটা হচ্ছে আমার কন্ডিশন। ওকে, এটা 1 নম্বর কন্ডিশন। এখন এই কন্ডিশনটা কি হতে পারে, যদি এটা ইয়েস হয় আমরা এখানে লিখব প্রিন্ট, যদি তোমার এই কন্ডিশন এটা হয় যে ওয়াইকে তুমি 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হয়েছে, লিখব প্রিন্ট এফ লিখে লিখব যে ওয়াই ইজ লিপ ইয়ার, ঠিক আছে? লিপ ইয়ার এটা লিখে দেব। ওকে, এখন এরপরে আমাদের এখানে অবশ্যই ক্লোজ করে দিব এটা, তারপরে এখানে একটা সেমিকোলনও কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হইলো আমাদের প্রথম কন্ডিশন চলে গেল। এখন এরপরে যদি এইটা ভুল হয়, মানে ইফ ওয়াই এই ওয়াইকে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষটা 0, তো নাও হতে পারে। এখন যদি না হয় তাহলে কি হবে, লিখব ইলস বা ইলস। আমি এখানে ইলস ইফ লিখে দিই, ইলস ইফ মানে অন্যথায়, যদি এইটা কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে ইলস ইফ অন্যথায় কি হবে, অন্যথায় হচ্ছে আমরা এখানে লিখব যে ওয়াই তারপরে %4 = 0, আর অ্যান্ড লিখবো আমরা এইভাবে, দুইটা অ্যান্ড লিখবো, অ্যান্ড কি হবে এখানে ওয়াই %100 তারপর এক্সক্লামেটরি সাইন নট = 0।
ঠিক আছে, এইটা আমরা লিখে দেব। এটা হচ্ছে আমাদের ইলস ইফ, মানে অন্যথায়। জাস্ট তোমরা কি করবা, ওই সি প্রোগ্রাম থেকে মানে ফ্লো চার্ট থেকে তোমরা কপি করবা, কপি করে এই ইলস ইফের মধ্যে এটা বসিয়ে দিবা। ঠিক আছে, এখন এই যে এই ইলস ইফ যেটা হইলো, এইখানে কি হয়েছে, ওয়াইটা 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হবে, অ্যান্ড ওয়াইটা 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হবে না। এখন এটা যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট, এই পাশে লিখে দেই, আমরা এখানে লিখব কি, প্রিন্ট। প্রিন্ট ওয়াই ইজ লিপ ইয়ার। এখানে তোমরা কি দিবা, সেমিকোলন দিয়ে দিবা একটা। ওকে, এখন যদি এই ইলস ইফ যদি ঠিক না হয়, মানে ইলস ইফও যদি তোমার সত্য না হয়, তাহলে কি লিখবো, তাহলে লিখবো ইলস। ইলস অন্যথায়, ইলস মানে অন্যথায়, অন্যথায় প্রিন্ট এফ, মানে প্রিন্ট করো, কি প্রিন্ট করো, প্রিন্ট করতে হবে যে ওয়াই ইজ নট, সংক্ষেপে লিখে দেই, তোমরা একটু সংক্ষেপে লিখো না, হ্যাঁ, তোমরা ফুলটাই লিখবা, নট লিপ ইয়ার। যদি তোমার এইটা মানে ইলস ইফ এটা সত্য না হয়, তাহলে ইলস, অন্যথায় তোমার ওয়াইটা আসলে লিপ ইয়ারই না। কারণ যে এই কন্ডিশন মানে নাই, যে এই কন্ডিশন মানে নাই, তো সে কী হবে, সে তো লিপ ইয়ারই হবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এই জায়গাতে কি লিখে দিব, এই জায়গাতে প্রোগ্রামটাকে স্টপ করে দিব, গেটস, গেটস, তারপরে এখানে কি দিবা, একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। ঠিক আছে, তো এই হলো মোটামুটি তোমার একটা বছর অধিবর্ষ কিনা সেটার জন্য সি প্রোগ্রাম। তো আজকের ক্লাসে কিন্তু আমরা ফ্লোচার্ট, অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম এই তিনটা কিন্তু আমরা শেষ করে দিলাম। তো তোমরা যদি একটা জিনিস পারো, যে ফ্লোচার্ট পারো বা অ্যালগোরিদম পারো, তো এটা দেখে দেখে সি প্রোগ্রাম করতে পারবা, আর কি বলে ফ্লোচার্ট করতে পারবা, আর এই ফ্লোচার্ট দেখে দেখে কিন্তু সি প্রোগ্রাম ইজিলি কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। তো আমরা এই জায়গাতে হচ্ছে তোমাদেরকে অ্যালগোরিদম দেখাইছি, আর এই জায়গাতে আমরা কি দেখাইছি তোমাদেরকে, এখানে তোমাদেরকে আমরা সি প্রোগ্রাম দেখাইছি। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার। তো এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সি প্রোগ্রামের আরেকটা ইম্পর্টেন্ট যেই প্রোগ্রাম আছে, তো সেটা নিয়ে আলোচনা করে দেবো। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।